Good evening, dear student. You are watching Emotional Experience YouTube channel. তোমাদেরকে সবাইকে ইমোশনাল এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তো চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে ভূগোলের উপরে ক্লাস নেওয়া হবে। আজকে ভূগোলের হচ্ছে প্রথম ক্লাস। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, আজকে জানবো যে আমাদের কি কি পড়তে হবে, কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য আমাদের কি কি পড়তে হবে। অর্থাৎ যে প্রত্যেকটা সাবজেক্ট থাকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিএস। তো জি আজ ভূগোলটা হচ্ছে একটা জিএস এর পার্ট, অর্থাৎ জিএস এর মধ্যে কি কি পড়তে হবে এবং ভূগোলের মধ্যে কি কি পড়তে হবে সেই সব নিয়ে প্রথমে আজকে আলোচনা করব, দিয়ে তারপরে আজকে টপিকের মধ্যে ঢুকবো। আজকে টপিক হচ্ছে সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যেহেতু আমার ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশন এলেই তোমরা আমার ক্লাসটা দেখতে পাও এবং তোমাদের যেগুলো ডাউট আছে সেগুলো ক্লিয়ার করতে পারো। অর্থাৎ আজকে যে ক্লাসটা হচ্ছে কমপ্লিটলি ডাউট ক্লিয়ারিং ক্লাস, মানে তোমাদের সোলার সিস্টেমের সম্পর্কে যা যা ডাউট আছে সব আজকে ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা দেখলে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের জিএস এর মধ্যে যেগুলো পড়তে হবে সেটা যেরকম এখানে রয়েছে, ভারতের ইতিহাস সবার প্রথম আমাদেরকে পড়তে হবে। আবার ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, তারপর প্রাকৃতিক ভূগোল, ভারতের সংবিধান ও অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স এবং অন্যান্য জিকে। এই সবগুলো আমাদের সব সিলেবাসের জন্য, সব সিলেবাসেরই জিকে বা জিএস বলা যেতে পারে। যেমন এসএসসি বলো, এমটিএস বলো, তারপরে এসএসসি এমটিএস এর বলো, তারপরে আরআরবি যে কোনো পরীক্ষায় বলো, আরপিএফ বলো, তারপরে সামনে তো এনটিপিসি, এটা সব থেকে বেশি কভার করবে এনটিপিসিটা। তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। তো যেহেতু আজকে ভূগোল, অর্থাৎ ভূগোলে আমাদেরকে কি কি পড়তে হবে সেই সব সম্পর্কেও আমাদের আলোচনা করব আজকে। ক্লাসটা খুব সুন্দর হতে চলেছে, তোমরা একটা খাতা নিয়ে, খাতা ও কলম নিয়ে বসে পড়ো, কেননা এই যে পিডিএফটা রয়েছে সেটাতে অনেক ডাটা রয়েছে, সেই ডাটাগুলো লিখে রাখবে, যাতে মানে এইটুকু পড়লেই জাস্ট, তোমাদেরকে আর কিচ্ছু পড়তে হবে না, কোনো গাদা গাদা বইয়ে গাদা ডাটাও মুখস্থ করতে হবে না। আমি যেটুকু পিডিএফ এ আছে এইটুকু পড়লেই সব সিলেবাস কভার হয়ে যাবে। সৌরজগতে যতগুলো আছে, যতটা দরকার আমি ততটা দিয়ে রেখেছি। আর তোমাদের যদি পিডিএফটা দরকার হয় তাহলে কেউ কমেন্ট করবে, আমি পাঠিয়ে দেবো যে আমার পিডিএফটা দরকার। তো এখানে ভূগোলের মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে সৌরজগৎ। প্রথম ক্লাস হবে সৌরজগৎ, দ্বিতীয় ক্লাস হবে গ্রহরূপে পৃথিবী, তৃতীয় ক্লাস হবে বিভিন্ন প্রকার ভূমির উপর নদী, তার চতুর্থ ক্লাস হবে হিমবাহ ও বায়ুর কাজ, পঞ্চম ক্লাস হবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, তারপরে হবে বিভিন্ন প্রকার শিলা, তারপর একটা মক টেস্ট হবে, তারপর হবে ভারতের পরিচিতি, তারপর ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতি, তারপর নদ নদী ও বাঁধ, তারপর হ্রদ ও জলপ্রপাত ভারতের, তারপর ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি ও জলসেচ ব্যবস্থা, আর ভারতের খনিজ ও শক্তি সম্পদ। আর তারপরে মক টেস্ট হবে, তারপর ভারতের জনগণনা হবে, তারপরে পশ্চিমবঙ্গের ভূগোল। এইসব নিয়ে শুরু করব। তো আজকে যে টপিক হচ্ছে সেটা হচ্ছে সোলার সিস্টেম। তো চলো তাহলে সোলার সিস্টেমটা শুরু করা যাক। সোলার সিস্টেম পড়তে গেলে আমাদের সবার আগে জানতে হবে আমাদের সোলার সিস্টেম যেটা সৌরজগৎ, সেটি কোন ছায়াপথের অন্তর্গত। আমাদের এই সৌরজগৎটা হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত। সবার ফার্স্ট প্রশ্ন, আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্ভুক্ত। যেমন আকাশগঙ্গা, যেটাকে ইংরেজি টার্মটাও মনে রাখবে, ইংরেজি টার্ম হচ্ছে মিল্কি ওয়ে, MILKY, মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে, এটা হচ্ছে আমাদের আকাশগঙ্গা ছায়াপথের ইংরেজি নাম। তারপর আমাদের যেটা পড়তে হবে, আমাদের পুরো সৌরজগতের কর্তা কে, অর্থাৎ সৌরজগতের কর্তা। আমাদের যদি একটা পরীক্ষায় প্রশ্ন আছে সৌরজগতের কর্তা কে, এখানে দেবে পৃথিবী, তারপর এই জুপিটার অর্থাৎ বৃহস্পতি, তারপর শনি, তারপর সূর্য, এরকম দিল। তো সবসময় আমাদের মাথায় রাখতে হবে কর্তা। আমাদের সৌরজগতের কর্তা হচ্ছে সূর্য।
অর্থাৎ সান। আমাদের যেহেতু সৌরজগতে শুধু সবসময় যে বাংলা মানেগুলো জানতে হবে সেটা নয়, ইংরেজি টার্ম গুলো মনে রাখতে হবে। তো তার আগে যেটা বলে দিই, সৌরজগতে আমাদের যে সৌরজগৎটা রয়েছে তার সব থেকে পাশের অর্থাৎ নিকটতম, মানে আমাদের সৌরজগতের বাইরে নিকটতম যে নক্ষত্র রয়েছে সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি। এটা হচ্ছে আমাদের সৌরজগতের নিকটতম নক্ষত্র, হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। তারপর আমাদের যেটা জানতে হবে, আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে। আমরা কি পড়েছি ছোটবেলা থেকে, নয়ে নবগ্রহ অর্থাৎ 9টি গ্রহ। কিন্তু আমাদের বর্তমান কারেন্ট সিচুয়েশনে আমাদের গ্রহ হচ্ছে 8টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন হচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্রহ। আরেকটা যেটা গ্রহ পড়ে এসেছি সেটা হচ্ছে প্লুটো, যেটাকে এখন বর্তমানে বামন গ্রহ হিসেবে ধরা হয়েছে, এটা হচ্ছে প্লুটো। বামন গ্রহ সম্পর্কে আমরা পরে পড়বো। তো এখন আমাদের যেটা আলোচনা করি, 1 নাম্বারিং করে দিই, 2, 3, 4, 5, 6, 7, 8, প্লুটোটাকে 9 নম্বর দিয়েছি, যেহেতু আমরা পড়েছি 9 নবগ্রহ, তাই 9 নম্বরটা হচ্ছে প্লুটো, যেটা এখন বর্তমানে আমাদের গ্রহ রূপে স্বীকৃতি নেই। তো আমাদের সৌরজগতে এই যে 8টি গ্রহ রয়েছে, 8টি গ্রহকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। 2টি ভাগ কি কি, একটা হচ্ছে অন্তস্থ গ্রহ, একটা বহিস্থ গ্রহ। 8টি গ্রহকে 2টি ভাগে অর্থাৎ চারটে চারটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 4টি গ্রহকে বলা হয় অন্তস্থ গ্রহ, আর এই 4টেকে বলা হয় বহিস্থ গ্রহ, বাকি 4টেকে বলা হয় বহিস্থ গ্রহ। এখানে লিখে দিই অন্তস্থ গ্রহ বা ইনার প্ল্যানেট। অন্তস্থ, অ দিয়ে লিখছি বুঝে নেবে। অন্তস্থ গ্রহ আর এটা হচ্ছে বহিস্থ গ্রহ, এই 4টেকে বলা হয় বহিস্থ গ্রহ। যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে এদের মধ্যে কোনটি বহিস্থ গ্রহ, যেমন পৃথিবী, মঙ্গল আর শুক্র, শনি, ব্যাস, যে কোনো এক, এই 4টের মধ্যে একটা উত্তর কোনটা হবে সেটা তবে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা বহিস্থ গ্রহ, শনি হয়ে যাবে তখন বহিস্থ গ্রহ। ঠিক সেই রকম অন্তস্থ গ্রহের মধ্যে পড়ে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, আর বহিস্থ গ্রহের মধ্যে পড়ে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এদের পরে পার্থক্য এবং বৈশিষ্ট্য রয়েছে, ওইটা নিয়ে পরে আলোচনা করব। এখন তারপরে আমাদেরকে প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা ভাবে পড়তে হবে। তো সবার প্রথমে আমরা শুরু করি মার্কিউরি বা বুধ। এটা হচ্ছে আমাদের সৌরজগতের সূর্য থেকে দূরত্ব অনুসারে প্রথম। কারণ এখানে রয়েছে সবগুলো পিডিএফ, আমি যেগুলো মুখে বললাম সেগুলো পিডিএফ এ রয়েছে। যেমন সৌরজগতে মোট, হাইলাইটারটা নিই, মোট 8টি গ্রহ রয়েছে, এই যে 8টি সৌরজগতে মোট 8টি, বর্তমানে 8টি। 2006 সালের পর থেকে প্লুটোকে বামন গ্রহ হিসেবে ধরা হয়েছে। সূর্য থেকে দূরত্ব অনুসারে যে গ্রহ রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এটা ইংরেজিতে লেখা আছে দেয়ার আর 8 প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, অর্থাৎ আমাদের সোলার সিস্টেমে 8টি গ্রহ রয়েছে ইন অর্ডার অফ দেয়ার ডিস্টেন্স ফ্রম দ্য সান, অর্থাৎ সূর্য থেকে তাদের দূরত্ব অনুসারে যেগুলো রয়েছে। যেমন মার্কিউরি, মার্কিউরি হচ্ছে, মার্কিউরি মানে হচ্ছে, মার্কিউরি মানে হচ্ছে এখানে বুধ, ইংরেজি নামগুলো মনে রাখা দরকার, ভেনাস অর্থাৎ শুক্র, আর্থ হচ্ছে পৃথিবী যেটা যেখান থেকে আমরা ক্লাসটা করছি, আর মার্স হচ্ছে মঙ্গল, জুপিটার হচ্ছে বৃহস্পতি, স্যাটার্ন হচ্ছে শনি, ইউরেনাস অ্যান্ড নেপচুন। এই 8টি গ্রহ আমরা পড়লাম। তো সবার প্রথমে আমরা পড়বো
সবার যেটা প্রথমে যেটা আমরা পড়বো যে 8টি গ্রহকে পড়ার আগে সবার আগে যেটা আমাদের সূর্য সম্পর্কে পড়তে হবে। তো চলো তাহলে সূর্য সম্পর্কে। আমাদের এখানে সূর্যের সৌরজগতের কেন্দ্রে সবসময় কে থাকে? আমি তো প্রথমে বললাম যে সৌরজগতের মানে যে পিতা বলতে পারো, সৌরজগতের পিতা বা যে হেড, তাকে বলা হয় সূর্য। অর্থাৎ সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে সূর্য। সূর্য কি দিয়ে তৈরি? গরম গ্যাসীয় পদার্থের দ্বারা তৈরি সূর্য। সূর্যই হলো সৌরজগতের সমস্ত তাপ এবং আলোর উৎস। সৌরজগতে আমরা যে রৌদ্র আসে সেটা হচ্ছে সব সময় সূর্যের পাশ থেকে আসে। আর সূর্য হচ্ছে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্য হচ্ছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের উষ্ণতা থাকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলোর থেকে বেশি প্রশ্ন আছে এইটা, সূর্যতে কি কি পাওয়া যায়? হাইড্রোজেন ও হিলিয়াম। সূর্যতে পাওয়া যায় হাইড্রোজেন ও হিলিয়াম, বেশি পরিমাণে হাইড্রোজেন ও হিলিয়াম পাওয়া যায়। তারপরে এছাড়াও আমাদের যেগুলো পড়তে হবে, যেমন সূর্য থেকে পৃথিবীতে আসতে আলো আসতে কতক্ষণ সময় নেয়? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আমাদের সময় নেয় 8 মিনিট 8 মিনিট 19 সেকেন্ড। এটা একটা নোট করে নেবে খাতায়, 8 মিনিট 19 সেকেন্ড পৃথিবীতে আলো আসতে সময় নেই। আর যেটা হচ্ছে সূর্যের ভর। সূর্যের ভর হচ্ছে 33 লক্ষ। 33 লক্ষ। 33 লক্ষ গুণ 33 লক্ষ গুণ হচ্ছে 33 লক্ষ গুণ হচ্ছে সূর্যের ভর। কার কাছ কার থেকে 33 লক্ষ গুণ? না, পৃথিবীর থেকে 33 লক্ষ গুণ হচ্ছে বেশি সূর্যের ভর। তো এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বুধ। অর্থাৎ সৌরজগতের প্রথম গ্রহ হচ্ছে বুধ। দূরত্ব অনুসারে এখানে দেওয়া আছে পিডিএফ এ হাইলাইট। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের প্রথম গ্রহ হচ্ছে বুধ। সূর্য থেকে দূরত্ব অর্থাৎ সূর্যের নিকটবর্তী গ্রহ কি? না, বুধ। বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ। সৌরজগতের আকারে সব থেকে ছোট এবং দ্রুততম, অর্থাৎ দ্রুততম বলতে তাড়াতাড়ি পরিক্রমণ করতে পারে সূর্যের চারিদিকে, সেটা হচ্ছে বুধ। বুধের পরিক্রমণ হচ্ছে সব থেকে কম, মাত্র 88 দিনে সূর্যের চারপাশে পরিক্রমণ করে ফেলে বুধ। আর একটা যেটা হচ্ছে সূর্যের কোনো উপগ্রহ নেই। অর্থাৎ সূর্যের কোনো সূর্য বলছে সরি, বুধের কোনো উপগ্রহ নেই। আরো যেটা আমাদেরকে পড়তে হবে যে সূর্য হচ্ছে অতিক্রম করতে 88 দিন, বুধ 88 দিন নেয় পরিক্রম করতে, কিন্তু নিজের চারপাশে ঘুরতে সময় নেই। নিজের চারপাশে যদি বলে যে কত সময় নেই, সেটা হয়ে যাবে 58.65 ডেজ। এটা হচ্ছে নিজের চারপাশে ঘুরতে সময় নেই বুধ। তারপর হচ্ছে শুক্র। দূরত্ব অনুসারে এটা হচ্ছে সূর্য থেকে দ্বিতীয়, মানে দ্বিতীয় নম্বর গ্রহ। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের দ্বিতীয় নম্বর গ্রহ হচ্ছে শুক্র। এটা হচ্ছে শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ, অর্থাৎ সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। এর উষ্ণতা থাকে প্রায় 645 ডিগ্রি সেন্টিগ্রেড এর উষ্ণতা। আর শুক্র হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়।
শুক্রকে। যদি প্রশ্ন পড়ে পৃথিবীর যমজ কাকে বলা হয়, কোন গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ, তাহলে সেটা হবে শুক্র গ্রহ, আর্থ টুইনস। সৌরজগতের হচ্ছে সব থেকে উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। সব থেকে উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। আর শুকতারা এবং সন্ধ্যা তারা রূপে একে দেখা যায়, আর এর কোনো উপগ্রহ নেই। এই হচ্ছে আমাদের পিডিএফ যেটা দেওয়া আছে। কিন্তু এরপর আমি যেগুলো বলছি সেগুলো জাস্ট বোঝানোর জন্য বলছি, যে এই যেটা আর্থ টুইনস ব্যাপারটা হলো, আর্থ টুইনস হচ্ছে তোমার পৃথিবীর মতো, অর্থাৎ যমজ যাকে বলা হয়, সেটা হচ্ছে পৃথিবীর যমজ হচ্ছে শুক্র। এবং এর এই যে ছবিটা যেটা রয়েছে এখানে, এই দেখো এই ছবিটা, উজ্জ্বল, সব থেকে উজ্জ্বল সৌরজগতের সব থেকে উজ্জ্বল গ্রহ হচ্ছে শুক্র। উজ্জ্বল বলি আমরা পৃথিবী থেকে যেটাকে দেখতে পাই, মর্নিং স্টার বা শুকতারা বা সন্ধ্যা তারা যেটাকে বলা হয়, যেটাকে আমরা দেখতে পাই আকাশে, সেটা হচ্ছে শুক্র গ্রহ। যেটাকে মর্নিং স্টার বা ইভিনিং স্টার, যেটা সকাল বেলায় সেখানে বলা হয় শুকতারা, আর যেটা বিকেল বেলায় অর্থাৎ সন্ধ্যাবেলার দিকে দেখা যায় সেটা হচ্ছে সন্ধ্যা তারা। অর্থাৎ যে এরকম যে শুকতারা কাকে বলা হয়, একটা প্রক্সিমা সেন্টাউরি দিল, সূর্য দিল, বুধ দিল, আর শুক্র দিল, তখন উত্তর হবে শুক্র গ্রহ। শুক্র গ্রহকে শুকতারা বলা হয়। আর এটা কিন্তু একটা গ্রহ, কোনো নক্ষত্র নয়। তোমাদেরকে আমি প্রথমে একটা জিনিস বলতে ভুলে গেছি, সূর্য হচ্ছে একটা জ্বলন্ত গ্রহ, যারা জল অগ্নিপিণ্ড দ্বারা, অগ্নিপিণ্ড দ্বারা যারা তৈরি তাকে বলা হয় গ্রহ, ওই যে নক্ষত্র। এবং এগুলো হচ্ছে গ্রহ। অর্থাৎ শুক্র হচ্ছে একটা গ্রহ। এটা মিট 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 করে, মিট 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 করে না, এটা এটা কিন্তু একদম শুকতারা দেখবে একদম যেরকম নর্মাল জলে সেই রকমই জলে। আর যেগুলো নক্ষত্র সেগুলো দেখবে মিট 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 করে। শুক্র হলো। এরপরে হচ্ছে পৃথিবী, যেখান থেকে আমাদের ক্লাস হচ্ছে। তোমরা হয়তো ভাববে যে কেন আমি একটা জিনিসের ক্লাস করাচ্ছি না, যে গ্রহ গুলো যেটা আছে তার না দিচ্ছি পরিক্রমণ, না দিচ্ছি আবর্তন গতি, এগুলোর জন্য একটা পরে ছক রয়েছে, ওটা পরে দেওয়া যাবে। আর শুক্র গ্রহের আরেকটা আরেকটা টপিক আলোচনা যেটা হচ্ছে করে দিই, তোমাদের মাথায় আসতেই পারে যে কেন শুক্র তো পৃথিবী থেকে, সরি, শুক্র তো সূর্য থেকে দ্বিতীয় গ্রহ, তাহলে এটা কেন সব থেকে বেশি উজ্জ্বল? সব থেকে বেশি উজ্জ্বল তো বুধের হওয়া কথা, বুধ গ্রহের। তো এর যেহেতু সব এর হচ্ছে অ্যাটমসফিয়ার, মানে হচ্ছে সৌরজগতের যে আবহাওয়া কিংবা ওর যে ওর ভেতরে এই শুক্র গ্রহের যে যে জিনিসগুলো রয়েছে তাদের জন্য, অ্যাটমসফিয়ারের জন্য এটা বেশি ব্রাইটনেস। আর সব থেকে উষ্ণতম, হটেস্ট হটেস্ট এবং ব্রাইটনেস্ট হচ্ছে শুক্র গ্রহ। এরপর আসছে পৃথিবী। এরপর আসছে পৃথিবী, যেখান থেকে আমরা ক্লাস করছি। পৃথিবীকে কি গ্রহ বলা হয়? নীল গ্রহ। শুধুমাত্র সৌরজগতে এটাই একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। আর সূর্য থেকে এটা হচ্ছে দূরত্ব অনুসারে এটা হচ্ছে তৃতীয় গ্রহ। আর সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে তার মধ্যে এটা হচ্ছে পঞ্চম বৃহত্তম গ্রহ। আর এই যে এটা হচ্ছে একটা, পৃথিবী তো অন্তস্থ গ্রহের মধ্যে পড়ে, এই অন্তস্থ গ্রহের মধ্যে এই তৃতীয় নম্বরে এরই হচ্ছে প্রথম যে উপগ্রহ আছে। এরপরে মঙ্গলের রয়েছে, মঙ্গলের রয়েছে দুটো ডায়মন্ডস ও ফিমোস। তো কিন্তু এর হচ্ছে বুধ শুক্র উপগ্রহ জিরো, পৃথিবীর উপগ্রহ একটা যেটা আমাকে চাঁদ মামা বলে ডাকি, এটা হচ্ছে পৃথিবীর উপগ্রহ। আর এটা হচ্ছে তৃতীয়, দূরত্ব অনুসারে তৃতীয় এবং আকৃতি অনুসারে পঞ্চম। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তো পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়, কি পৃথিবীকে, সেটা আমরা পরে পড়বো অন্য অন্য ক্লাসে, যেটা পৃথিবী নিয়ে টপিক থাকবে। তারপরে হচ্ছে মঙ্গল। সূর্য থেকে দূরত্ব অনুসারে এটা হচ্ছে চতুর্থ গ্রহ। মঙ্গল হচ্ছে সূর্য থেকে দূরত্ব অনুসারে চতুর্থ গ্রহ। আর আকৃতি অনুসারে এটা সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম। দ্বিতীয় ক্ষুদ্রতম, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ কোন,
তখন মনে রাখবে সবসময় মঙ্গল। মঙ্গল হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। মঙ্গল ভালো করে হাইলাইট করে দিচ্ছে, মঙ্গল। মঙ্গল হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম। আবার আকৃতি অনুসারে এই যে দ্বিতীয় ক্ষুদ্রতম হচ্ছে মঙ্গল। মঙ্গলের মঙ্গলকে আবার লাল গ্রহ বলা হয়। লাল গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহটা দেখতে লাল রঙের হয়। কেন মঙ্গল লাল গ্রহ? সেটা হচ্ছে আয়রন অক্সাইড থাকে বলে। মঙ্গলেতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকে, আয়রন অক্সাইড, তাই এখানে লাল গ্রহ বলা হয়। আর মঙ্গলের দুইটি উপগ্রহ রয়েছে, যেটা হচ্ছে ফোবস ও ডিমোস। এই দুটি হচ্ছে মঙ্গলের দুইটি উপগ্রহ। পৃথিবীর উপগ্রহ একটি, মঙ্গলের উপগ্রহ দুইটি, এটা মনে রাখবে। আর লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল। এরপর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি সম্পর্কে যেটা বলা হয় সেটা আশা করি তোমরা সবাই জানো। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সব থেকে বড় গ্রহ। সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই জন্য রয়েছে সূর্য থেকে দূরত্ব অনুসারে হচ্ছে পঞ্চম। সূর্য থেকে দূরত্ব অনুসারে পঞ্চম। সূর্য থেকে দূরত্ব অনুসারে বৃহস্পতি হচ্ছে পঞ্চম গ্রহ। এবং আকৃতি অনুসারে সৌরজগতের বৃহত্তম গ্রহ, যেটা আমি বলছিলাম এই যে তো আজ বৃহত্তম গ্রহ। আর এই বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি, মানে সমস্ত গ্রহের যে মাধ্যাকর্ষণ শক্তি থাকে তার সব থেকে বেশি হচ্ছে বৃহস্পতির। মানে পরীক্ষা যদি কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি দিয়ে দিল, পৃথিবী, শনি, বৃহস্পতি আর শুক্র। বৃহস্পতি, তখন উত্তরে যাবে বৃহস্পতি। বৃহস্পতিতে হচ্ছে প্রচুর পরিমাণে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণে হিলিয়াম থাকে। বৃহস্পতির প্রাথমিক যে উপাদান সেটা হচ্ছে হাইড্রোজেন, আর যে সামান্য কিছু পরিমাণে হিলিয়াম থাকে। আর বৃহস্পতি উপগ্রহ সংখ্যা হচ্ছে 95টি। চাঁদের, এই চাঁদের বলছি, পৃথিবীর উপগ্রহ একটি, মঙ্গলের উপগ্রহ দুটি, বৃহস্পতির ডাইরেক্ট 95টি। যেগুলো বহিস্থ গ্রহ, বহিস্থ গ্রহে প্রচুর 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 উপগ্রহ আছে। তারপর হচ্ছে পৃথিবীর বড় চারটি যে, পৃথিবী বলছি, বৃহস্পতির 95টি উপগ্রহ, তো অতগুলোর নাম কি আর মনে রাখা সম্ভব? তাই যে বড় 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 যে চারটি উপগ্রহ সেটা হচ্ছে আইরো, ইউরোপ, গ্যানিমেড এবং ক্যালিস্টো। এগুলোকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়। অর্থাৎ গ্যালিলিও যে ওই দূরবীন দ্বারা এগুলো আবিষ্কার করা হয় এই উপগ্রহগুলোকে, তাই এগুলোকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়। বৃহস্পতি সম্পর্কে আর কোনো ডাউট নেই আশা করি। এরপরে হচ্ছে শনি। শনি, যেটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসছো যে শনি গ্রহের বলয় আছে, কিন্তু শুধুমাত্র শনি গ্রহের নয়, বৃহস্পতিরও বলয় আছে, ইউরেনাসেরও আছে, নেপচুনেরও আছে বলয়। তো সব থেকে বেশি যেটা হাইলাইট হয় যে শনি গ্রহের বলয় আছে। শুধুমাত্র বেশি হাইলাইট হয় শনি, কিন্তু শনি নয়, ইউরেনাস, নেপচুন আর বৃহস্পতি সবারই বলয় রয়েছে। আর এটা হচ্ছে সূর্য থেকে দূরত্ব অনুসারে, সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের ষষ্ঠম গ্রহ হচ্ছে, ষষ্ঠ ষষ্ঠ গ্রহ হচ্ছে শনি। আকৃতি অনুসারে মানে বৃহস্পতির পর এর আকৃতি হচ্ছে দ্বিতীয়। বৃহস্পতির পর এর আকৃতি হচ্ছে দ্বিতীয়। সব থেকে বড় বৃহস্পতি, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে শনি। শনির উপগ্রহ হচ্ছে 146টি। শনির সবচেয়ে বড় উপগ্রহ সেটা হচ্ছে টাইটান। টাইটান হচ্ছে উপগ্রহের নাম হচ্ছে টাইটান। শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। তো এখানে 146টি, অর্থাৎ সৌরজগতের সব থেকে বেশি উপগ্রহ রয়েছে শনির। এরপরে পড়বো, শনি হয়ে গেল। ইউরেনাস। ইউরেনাস হচ্ছে দূরত্ব অনুসারে সৌরজগতের সপ্তম গ্রহ হচ্ছে ইউরেনাস। দূরত্ব অনুসারে সৌরজগতের সপ্তম গ্রহ হচ্ছে
ইউরেনাস। ইউরেনাস হলো একটি সাইডওয়ের প্ল্যানেট। অর্থাৎ সাইডওয়ের প্ল্যানেট মানে কি বলতো? সাইডওয়ের প্ল্যানেট হচ্ছে মানে সমস্ত গ্রহগুলো যেরকম আছে, ইউরেনাসটা হচ্ছে একটু হেলানো, একটা হেলানো আছে, তাই একে সাইডওয়ের প্ল্যানেট বলা হয়। ইউরেনাস গ্রহতে একটা জিনিস লক্ষ্য করলে যে আমাদের যে বহিস্থ গ্রহগুলো রয়েছে সবগুলোই হচ্ছে শিলা দ্বারা তৈরি। আর না সরি, অন্তস্থ গ্রহগুলো সমস্ত শিলা দ্বারা তৈরি, আর বহিস্থ যে গ্রহগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার গ্যাস দ্বারা তৈরি। তাই যে ইউরেনাস গ্রহতে মিথেন গ্যাসের প্রাচুর্য পাওয়া যায়, তাই একে সবুজ গ্রহ নামে পরিচিত। এই জন্য একে সবুজ গ্রহ বলা হয়। পরীক্ষা যদি প্রশ্ন করে কিসের জন্য ইউরেনাস গ্রহ সবুজ, তখন বলে মিথেন। আর শুক্রের মতো ইউরেনাসও পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। একটা জিনিস আমিও শুক্রে ওখানে বলতে ভুলে গেছি, আমাদের পৃথিবী কি পশ্চিম থেকে পূর্বে ঘটে, সেরকম সৌরজগতের বাকি 6টা গ্রহ সবই পশ্চিম থেকে পূর্বে ঘটে, কিন্তু এই ইউরেনাস এবং শুক্র দুটো হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে ঘটে। আমাদের পরীক্ষাতে এলে ইউরেনাসটা আছে আর তা নাহলে পৃথিবীটা আছে, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে এটা সবাই গুলাবে যে সূর্য পূর্ব দিকে ওঠে তার মানে সূর্য পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে তাই পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, কিন্তু সেটা নয়। সূর্য পূর্ব দিকে ওঠে সেটা আমরা দেখতে পাই, তার একমাত্র কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। আর ইউরেনাসের উপগ্রহ সংখ্যা হচ্ছে 27টি। 27টি হচ্ছে ইউরেনাসের উপগ্রহ আছে, 27টি। এরপর হচ্ছে নেপচুন। সূর্যের দূরত্ব অনুসারে এটা হচ্ছে 8ম গ্রহ, আর সৌরজগতের এটাই হচ্ছে শেষ গ্রহ, মানে সৌরজগতের যে মালিক সূর্য তার আন্ডারে যতগুলো গ্রহ আছে এটাই হচ্ছে শেষ গ্রহ। বাকিগুলো বামন গ্রহ রয়েছে, এগুলো হচ্ছে সব কুলীন গ্রহ, গ্রহই বলি, ওগুলো গ্রহ কিন্তু ওগুলো হচ্ছে বামন গ্রহ, আর এগুলো হচ্ছে সব কুলীন গ্রহ। এটা যে সূর্য থেকে দূরত্ব অনুসারে 8ম গ্রহ হচ্ছে নেপচুন, সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ। যেহেতু এটা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত তাই এখানে বরফ থাকে, প্রচুর বরফ হয়ে যায়, মানে জল থাকে শীতলতম, বরফের মতো একদম প্রচুর ঠান্ডা এখানে। শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। ও যেহেতু নীল রং, তোমরা একটা জিনিস সব থেকে বুঝতে পারবে যে কেন নেপচুন মানে কিভাবে মনে রাখবে যে নেপচুন সব থেকে শীতল। নেপচুনের রং হচ্ছে নীল রঙের, আর নীল রং আমাদের জল জল বরফ হয়ে যায় সেরকম ভাবে, বরফ হয় শীতল, ব্যাস শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। নেপচুনের উপগ্রহ সংখ্যা হচ্ছে 14টি। নেপচুনের উপগ্রহ সংখ্যা হচ্ছে 14টি। আর এই উপগ্রহের মধ্যে সব থেকে বড় হচ্ছে ট্রিটন। ট্রিটন আমরা এখানে পড়লাম টাইটেন আর এখানে পড়ছি ট্রিটন। ট্রিটন হচ্ছে তোমার নেপচুনের সব থেকে বড় উপগ্রহ। আর এখানে শনি পড়লাম, এই যে শনি, শনি পড়লাম এটা হচ্ছে টাইটানের। শনি এখানে বললাম এর সব থেকে বড় হচ্ছে টাইটান, আর নেপচুনের সব থেকে বড় হচ্ছে ট্রিটন। এ দুটো গুলিয়ে ফেলবেন। আর এই নেপচুনকে ইউরেনাসের যমজ গ্রহ বলা হয়। ইউরেনাসের যা নেপচুনের কিছু কিছু বৈশিষ্ট্য এক, এটা তাই হচ্ছে নেপচুনকে ইউরেনাসের যমজ গ্রহ বলা হয়। আর তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বামন গ্রহ সম্পর্কে পড়বো। তো বামন গ্রহ হচ্ছে আমাদের 5টি। সৌরজগতে বামন গ্রহ হচ্ছে 5টি, যেমন 5টির নাম হচ্ছে সেরিস, এরিস, হাউম্যাও, মাকেমাকে ও প্লুটো। সেরিস, এরিস, হাউম্যাও, মাকেমাকে এন্ড প্লুটো হচ্ছে আমাদের বামন গ্রহ। আর প্লুটো আগে বামন গ্রহ ছিল না, আগে এমনি গ্রহই ছিল, কিন্তু 2006 সালের পর এই প্লুটো হচ্ছে বামন গ্রহের, ওই গ্রহের মর্যাদা হারিয়ে বামন গ্রহ হিসেবে ধরা হয় প্লুটোকে। কুলীন গ্রহ ও বামন গ্রহ যেটা আছে সেটা হচ্ছে প্লুটো। কুলীন গ্রহ যেগুলো ছিল ওই যে 8টা পড়লাম, আর এই 5টা বামন গ্রহ। 5টা বামন গ্রহের নাম, 5টা বামন গ্রহ হচ্ছে
সেরেস, এরিস, হিউমে, মাকে মাকে ও প্লুটো। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে যেটা বলছিলাম যে প্রত্যেকটা গ্রহের পরিক্রমণ গতি ও আবর্তন গতি কার কত সময় লাগে। সব থেকে দ্রুততম গ্রহকে তোমরাই বলো তো। দ্রুততম গ্রহ হচ্ছে বুধ। অর্থাৎ বুধ খুব তাড়াতাড়ি ছুটে, সূর্যের চারদিকে ঘুরতে মাত্র 88 দিন টাইম লাগে। বুধের মাত্র 88 দিন টাইম লাগে এবং নিজের চারদিকে 58.65 দিন বললাম ওখানে প্রথমে। শুক্র গ্রহ সূর্যের চারদিকে ঘোরে 225 দিনে এবং নিজের চারদিকে ঘুরতে সময় লাগে 243 দিন। এর নিজের চারদিকে ঘোরার থেকে ও শুক্র গ্রহের দিকে ঘুরতে কম সময় লাগে, সরি, সূর্যের চারদিকে ঘুরতে কম সময় লাগে, নিজের চারদিকে যেটা ঘুরতে বেশি সময় লাগে। পৃথিবী সবাই জানি 365 দিন আর নিজের চারিদিকে 24 ঘন্টা। কেন মঙ্গল 687 দিন, 24 ঘন্টা 24.6 ঘন্টা। আর বৃহস্পতি 11 বছর, 11.86 বছর। এখানে হচ্ছে 9 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড। শনি হচ্ছে 29 বছর, মানে যত দূরত্ব যাচ্ছে তত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, তো তাই এদের দিন আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে। 29 বছর, 10 ঘন্টা নিজের চারদিকে ঘুরতে সময় লাগে 10 ঘন্টা 9 মিনিট। ইউরেনাস 84 বছর, নিজের চারদিকে 17 ঘন্টা 14 মিনিট 24 সেকেন্ড। নেপচুন 164 বছর আর নিজের চারদিকে ঘুরতে 16 ঘন্টা 6 মিনিট 36 সেকেন্ড। অর্থাৎ আমাদের দাদা পরদাদা মরে গেলে তবে ঘোরে নেপচুন একবার সূর্যের চারিদিকে, মানে ওদের 1 বছর হয়, আমাদের কতগুলো পরকাল পেরিয়ে যায়। তো এগুলো মুখস্থ করে নেবে আর এগুলো খাতায় নোট ডাউন করে নেবে। তো এরপর যেটা হচ্ছে আমাদের এই যে যেটা বলছিলাম ইনার প্ল্যানেট ও আউটার প্ল্যানেট। ইনার প্ল্যানেট ও আউটার প্ল্যানেট অর্থাৎ ইনার প্ল্যানেট মানে হচ্ছে লাল কালিতে হচ্ছে না। ইনার প্ল্যানেট অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহের পার্থক্য যেটা, এটা প্রথমে যেটা বলেছিলাম যে ইনার প্ল্যানেট কম্পোস্ট মানে সরি কম্পোস্ট মোস্টলি রক, অর্থাৎ পাথর দিয়ে তৈরি। ইনার প্ল্যানেট গুলো হচ্ছে পাথর দিয়ে তৈরি আর আউটার আউটার প্ল্যানেট গুলো মোস্টলি গ্যাস। এদের কিছু কিছু মুন থাকে, কোনো কোনো গ্রহের থাকেই না, কোনো কোনো গ্রহের মুন থাকে। আর এদের অনেকগুলো মুন থাকে, মানে মুন হচ্ছে উপগ্রহ, মানে অনেকগুলো থাকে। এদের কোনো রিং থাকে না, মানে বলয় থাকে না, এদের বলয় থাকে, সবারই বলয় আছে। আর এগুলো হচ্ছে তুলনামূলক ওই আউটার প্ল্যানেট অর্থাৎ বহিস্থ গ্রহের থেকে ছোট হয় আর এরা বড় হয়, ইনার প্ল্যানেটের থেকে বড় হয়। আর এখানে দ্য ইনার প্ল্যানেট আর আউটার প্ল্যানেট সেপারেটেড বাই অ্যাস্টেরয়েড বেল্ট। এই অ্যাস্টেরয়েড বেল্টের দ্বারা যে ওই দুটো আউটার প্ল্যানেট আর ইনার প্ল্যানেটের যে মাঝখানে যে বেল্টটা রয়েছে অ্যাস্টেরয়েড বেল্ট। এরপরে চলেছে কতগুলো প্রশ্ন নিয়ে এখান থেকে, তো সেই প্রশ্নগুলো আলোচনা করব যে সৌরজগতের বর্তমানে গ্রহের সংখ্যা কয়টি। সৌরজগতে বর্তমানে গ্রহের সংখ্যা কয়টি? মানে উত্তর হয়ে গেল এ 8টি। 2, সাম্প্রতিক কোন গ্রহের মর্যাদা হারিয়েছে? কোন গ্রহ গ্রহের মর্যাদা হারিয়েছে? কোনটা সম্প্রতি, মানে কিছু কিছুদিনের মধ্যে, মানে কিছু বছরের মধ্যে কোন গ্রহটি, মানে যে বামন গ্রহ, কোন বামন গ্রহটি গ্রহের মর্যাদা এখন, আগে গ্রহ ছিল এখন বামন গ্রহ হয়েছে? হচ্ছে প্লুটো। অপশন ডি প্লুটো। 3, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে অপশন এ শুক্র। সৌর শুক্র হচ্ছে সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ, যেটা তোমাদেরকে বললাম যে 2 নম্বরে অবস্থিত, কিন্তু তা সত্ত্বেও সব থেকে উষ্ণতম হচ্ছে শুক্র।
কোন গ্রহ সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে? এটা এক মুজে চোখ মুজে, এটা হচ্ছে শনি। শনি সব থেকে বেশি উপগ্রহ রয়েছে। কেউ কেউ বৃহস্পতি করে দেয়, যেহেতু ও সব থেকে বড়, কিন্তু বৃহস্পতি হবে না, শনি হবে। তারপরে যে বৃহস্পতি বৃহত্তম উপগ্রহ, মানে বৃহস্পতির সব থেকে উপগ্রহ হচ্ছে গ্যানিমেড। গ্যানিমেড হচ্ছে সব থেকে বড়। তারপর হচ্ছে পৃথিবীর যমজ কাকে বলা হয়? পৃথিবীর যমজ কাকে বলা হয়? এটা হচ্ছে শুক্রকে। ব্যাস। ক্লাসটা কমপ্লিটলি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এইভাবে আমার সঙ্গে পাশে থাকো, এবং আমিও চেষ্টা করব সমস্ত সিলেবাসটা কমপ্লিট করার।